রাকেশের আজ প্রোগ্রাম ছিল এক টলিউড তারকার সাথে। ভিডিওর সাথে থাকো, পুরোটাই দেখাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামজা। আজ সকালটা শুরু করলাম এক কাপ মিল্ক কফি দিয়ে। আজ আর কোনো ডায়েট নয়। পুজোর কটা দিন এত লেট নাইটে শোয়া হচ্ছে, ঘুম থেকে উঠে মোটেই ইচ্ছে করছে না ডিটক্স ওয়াটার খেতে, কেননা ঘুম থেকে উঠতেই বেজে যাচ্ছে 9টা। তাই জন্য পুজোর কটা দিন থাকুক চিট ডে, তার সাথে নেব 2টো কুকিজ। আমি 4টের সময় শুয়ে 9টায় উঠে গেছি, আর এই দুটো 11:15টার সময় উঠলো। উঠে এখন একটা শুয়ে আছে আর আরেকটা খেলা নিয়ে মেতে গেছে। সেই খেলনা এখন চলবে কদিন, এই খেলনাটা নিয়ে। ঝড়ের দোকান দিয়েছে, আজকে পুজো প্যান্ডেলের দোকানটা নিয়ে যাবে, আইসক্রিম আর ক্যান্ডির দোকান। বলছি যে তোমার তো আজকে প্রোগ্রাম, তাহলে আজকে আমরা কোথায় যাচ্ছি? তোমার আজকে কোথায় প্রোগ্রাম? আমার প্রোগ্রাম শিমুরালি তরুণ সংঘ, সেখানে আজকে ঋতুপর্ণা সেনগুপ্ত আসবে। বাবা, তাহলে তো আজকে একটুখানি ভিডিওতে লোকে দেখতে পারবে নাকি? আমার ওখানে অ্যাঙ্কারিং এর সময় ভিডিও করব, সম্ভব হয় না। একটু চেষ্টা করো ভিউয়ার্সদের জন্য। এই জনক, খাবি চল। তুমি আমাকে হেল্প করবে, আজকে সারাটা দিন ফাঁকা আছো, আমাকে হেল্প করবে। আমি কিচ্ছু ফাঁকা নেই। তুমি এখন জামা কাপড় বের করো তাড়াতাড়ি, আলমারি খুলে বসো, জামা কাপড়গুলো বের করো, আমি যতক্ষণ ওকে খাওয়াচ্ছি। জনক চল খাবি। যেহেতু রোজই লেট নাইটে শোয়া হচ্ছে, তাই জন্য উঠতে উঠতে তো দেরি হয়ে যাচ্ছেই। এখন বাজে 1:30, আমার এখনো স্নান হয়নি। আর তার সাথে থাকছে, আমি অন্যান্য দিন তো রাত্রিবেলা এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে রাখি, ওইটাও আবার সকালবেলা করতে হচ্ছে। আর সকালবেলা করা মানে তো চারিদিক থেকে আওয়াজ আসে, প্রবলেম হয়। সেই এডিটিংয়ের কাজ, তার উপরে 2 দিন বাদে ঘুরতে যাবো, তার গোছগাছ। প্যাকিং এখনও শুরু করিনি, ব্যাগপত্র নামানো হয়নি, কিন্তু যা যা লাগবে সেগুলো তো গোছানো শুরু করে দিয়েছি। আমার জামা কাপড় আগের দিনই বের করে ফেলেছিলাম, আজকে ঝনকেরটা বের করলাম। এইসব করতে গিয়ে না 1:30 বেজে গেছে, এখন স্নান করতে ঢুকতেই পারিনি। এরপরে তো পুজো আছে, কাছাকাছি আছে, এত কাজ আছে। পুজোর মধ্যে সকালের দিকটা এত বিজিভাবে কাটছে, রাত্রিবেলা ঠাকুর দেখতে যাচ্ছি বলে এত দেরি হয়ে যাচ্ছে সব কিছু। আসলে রাত্রে ঠাকুর দেখতে যাচ্ছি বলে কাজগুলো সব গোলমাল হয়ে যাচ্ছে। এডিটিংটা রাত্রে হচ্ছে না, ওই জন্য সকালে করতে হচ্ছে, আবার সকালে চেঁচামেচির মধ্যে প্রবলেম হয়ে যাচ্ছে, ওই জন্য দেরি হচ্ছে। পুজোর কটা দিন একটু এরকম প্রবলেম হবে, আর ঘুরতে যাওয়ার সময় আরেকটু প্রবলেম হবে বেশি, কেননা সারাদিন ঘোরার পর রাত্রিবেলা এডিটিং করতে খুব কষ্ট হয়, জানো তো। তাও রাকেশ একটু হেল্প করে, তাই করি। এবার তাড়াতাড়ি করে স্নানে ঢুকি, স্নান করে আবার ঝনককে খাওয়াতে হবে। যদিও আজকে সকালের কালকের মধ্যে দেরি করেই খেয়েছে, তাও 1:30 বেজে গেছে। আমার তো কাজকর্ম সারতে সারতেই 2টো বেজে যাবে। পুজোতে এদের মজা হলো সব থেকে বেশি। রাত জেগে ঠাকুর দেখছে, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার কোনো তাড়া নেই। ঘুম থেকে যখন উঠছে তখনই উঠে খেলতে লেগে পড়ছে। আসলে স্কুল নেই, পড়াশোনারও কোনো এখন তাড়া নেই। যেহেতু পুজোর কটা দিন পড়তে বসার জন্য খুব একটা জোরাজুরিও করছি না, ভালোই আছে এরা। তখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, বেজে গেছে 2:30। আমি তাও তখনও ঝনককে খাওয়াইনি, কেননা সকালের খাবার খেতে খেতেই বেজে যাচ্ছে 11:10-15। তারপরে ফল খাওয়া আছে, তাই জন্যই দুপুরবেলা একটু লেট করছি। এই যে এইবার উঠবো, উঠে জনককে খাওয়াবো। আমার শ্বশুরমশাই যেহেতু দুর্গাপুজো করেন, ওই জন্য বাড়িতে এখন একেবারে ফুললি নিরামিষ হচ্ছে, ঠেকাঠেকিও হচ্ছে না। তাই জন্য আমরা যেহেতু আর 2 দিন পরেই ঘুরতে যাচ্ছি, ওখানে গিয়ে তো আর সেরকম মাছ পাবো না। জনকের জন্য একটু মাছ ভাজা করবো। বেজে গেছে ঘড়িতে 2:45, অনেকক্ষণ থেকেই বলছে খিদে পেয়েছে। আসলে এত কাজের চাপ না, পুজোর সময়টা কাজের চাপটা আরও বেড়ে গেছে আমার, তাই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম। স্নান করে বেরোলাম 2টোর উপরে, তারপরে পুজো করলাম, ছাদে জামা কাপড় মেলতে গেলাম, এসব করতেই অনেকটা টাইম চলে গেছে। এখন মাছটা তাড়াতাড়ি করে ভেজে ওকে খেতে দেবো। আর নিচে আমাদের যে রান্না হয়, ওখানে একদম আমিষ ঠেকাঠেকি করা যাচ্ছে না, ওই জন্য আমি ওপরে ঝনকের জন্য মাছ ভাজা করবো এখন। আজ তোমাদের সাথে আরেকবার শেয়ার করি বাড়ির পুজো কেমন হয় সেইটাই। এইটা ছিল ষষ্ঠীর দিন সন্ধেবেলা। তখন মা গিয়ে দেখছে এই পাশে ফুলের কাজ চলছে একেবারে জোর কদমে, পুজোর প্রস্তুতি কিন্তু তুঙ্গে। কি ভালো লাগে না? বাড়িতে যদি কখনো দুর্গা পুজো হয়, যাদের বাড়িতে হয় তারাই বোঝে, একেবারে যেন বিয়ে বাড়ি মনে হয়। বিয়ে লাগলে যেমন বাড়িতে মজা হয়, হই হুল্লোড়, লোকজন, আলো, সেই রকমই অনেকটা। এই সেই দুর্গা মেলা, আর এই দুর্গা মন্দিরের মধ্যেই কিন্তু দুর্গা ঠাকুর তৈরি হয়েছে। আবার এখন হচ্ছে দুর্গা ঠাকুরের অঙ্গসজ্জা, আর বাড়ির সবাই মিলে হই হই করে লেগে পড়েছে সেই কাজেই। আমার তো বারবার মনে হচ্ছিল ওইখানে চলে যাই, কিন্তু কিভাবে যাবো বলো তো? কখনোই যেতে পারবো না, কেননা রাকেশের পুজোর সময় যে হারে চাপ থাকে, ওকে বাড়িতে একা রেখে বা ও আমাকে যদি না নিয়ে যায়, কার সাথেই বা যাবো? তাই বাড়ির পুজো কেমন হয় সেইটা সামনে থেকে দেখার সৌভাগ্য হয়তো হবে না। এই যে বাড়ির সবাই কিন্তু এইখানে উপস্থিত। এইবারেই মা দুর্গাকে দেওয়া হচ্ছে ত্রিশূল।
আমরা সবাই জানি ষষ্ঠীর দিন সন্ধেবেলা বেলতলায় পুজো হয়, তারপরেই শুরু হয় মা দুর্গার পুজো। এখন চলছে সেই পুজোর জন্যই আয়োজন। সবাই কিন্তু ষষ্ঠীর দিন সন্ধে থেকেই পুজো মণ্ডপে এসে ভিড় করেছে। চলছে বেলতলায় পুজো, আর এর নামই হলো বেল্লি বরণ। এইখানে যে ঘরটা পাতা হয়েছে, এই ঘরটাই পরে মন্দিরে ঠাকুরের সামনে নিয়ে যাওয়া হবে। মনে হচ্ছে না বাড়িতে যেন বিয়ে লেগেছে? এই যে ও হলো আমাদের মামাতো বোন। কি কিউট দেখতে বাবারে বাবা। আর কাশি বাজাতে বাজাতে খুব মজা করছে। পুজোর কটা দিন ওদেরও ভারী মজা। ষষ্ঠীতে ছিল এইটুকুই কার্যক্রম। সপ্তমীর দিনটা আবার পরে শেয়ার করব তোমাদের সাথে। এখন কটা বাজে তোমাদেরকে একটু দেখাই। এই যে 8টা বাজে, আর ঝনকের অবস্থা দেখো, এখনো ঘুমোচ্ছে। সে না হয় ঘুমোচ্ছে, রাত্রিবেলা ঠাকুর দেখতে যাবে বলে এখন রেস্ট নিচ্ছে। ডেকে যাচ্ছি কখন থেকে, ওঠার নামই নেই। আর রাকেশ কি করেছে আজকে শোনো, আমাকে না ডেকেই চলে গেছে প্রোগ্রামে। কখন বেরিয়েছে কিছুই জানি না। আর আজকে আমার শুতে শুতে অনেকটাই দেরি হয়েছিল দুপুরবেলা। আমি আজকে শুয়েছি দুপুরবেলা না, বিকেলবেলা 5টা 10-এর সময়। এডিটিংয়ের কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে তারপরে শুয়েছি। আর যখন ঘুম ভেঙেছে দেখছি 6:30 বাজে, রাকেশ বেরিয়ে গেছে তার আগেই। ওর 6টার সময় বেরোনোর কথা ছিল, বেরিয়ে গেছে। আর প্রোগ্রামও শুরু হয়ে গেছে। ও এলে আজকে আবার বেরোনোর কথা আছে ঠাকুর দেখতে। আমাদের রোজই একই রুটিন, সকালের দিকটা কাজ কর্ম বাড়িতে, রাত্রে গিয়ে মানে লেট নাইট পর্যন্ত ঠাকুর দেয়। তাই জন্য ঝনক আজকে ভালোই করেছে। উঠেছিল একবার 6:30 নাগাদ। আমি বলছি একটু ঘুমিয়ে নে, তারপরে যে আরও 1.5 ঘন্টা ঘুমবে আমি ভাবতে পারিনি। এবার ওকে তুলে নিয়ে একটু পড়তে বসাবো, পড়িয়ে নিয়ে তারপরে খাইয়ে দেয়, রেডি করিয়ে নিয়ে। অনেকক্ষণ থেকে ডাকছি, ঘুম থেকে উঠছে না। ওকে ওঠানোর ওষুধ আমার কাছে আছে, কি দেখাচ্ছি তোমাদেরকে। উনি তো এখনো রাত্রিবেলা দুধ খান। আজকে রাকেশকে বলেছিলাম দুধ নিয়ে আসতে, ঘুরতে যাবো, দুধ শেষ। দুধ নিয়ে এসেছিল ল্যাক্টোগ্রোর সাথে আবার এটা ফ্রি দিচ্ছে দেখছি। আমি এখন শিওর এটা ওর সামনে নিয়ে গেলে উঠবে, মানে উঠতে বাধ্য। দেখাচ্ছি তোমাদের। ঝনক তোমার জন্য একটা গিফট আছে। দেওয়া যাবে না গিফটটা যতক্ষণ না ঘুম থেকে উঠবে। আমি এখন এটা নিয়ে খেলবো। দেখেছো তো, ওকে আমি একেবারে পড়ে ফেলেছি। যদিও পুজো, কিন্তু বাইরে একদমই খেতে চাইছি না। কেন বলো তো, দুদিন পরেই ঘুরতে যাচ্ছি, তখন তো বাইরের খাবারই একভাবে খেতে হবে। তাই যতটা পারছি চেষ্টা করছি ঘরের খাবারই খেতে। এখন একটু ডিমের ভুজিয়া করবো। রাকেশ আসার সময় বললাম রুটি নিয়ে আসতে, ওই রুটি আর ডিমের ভুজিয়া খেয়ে তারপরেই বেরোবো। যদিও ঝনকের খাবার ব্যবস্থাটা আমি সকালেই করে রাখি, মানে সকালেই একবারে ও রান্নাটা করে রাখি, সেটা দুপুরেও খায় আবার রাত্রেও খায়। ও তো ডাল ছাড়া একদমই চালাতে পারে না। ডালের মধ্যে সবজি দিয়ে করি, কোনোদিনও পনির দিয়ে করি। এই আজকে দেখলাম রাত্রিবেলা আমাদের কিচ্ছু নেই, তাই জন্যই ডিমের ভুজিয়া করব। আর ডিমের ভুজিয়া তো আমি যেমন তেমন করি না, খুব ভালোভাবেই করি। ঝনককে খাইয়ে দিয়েছি, এইবারে আমি করে নিচ্ছি রান্নাটা। রান্না বলতে আগে সব কিছু কেটে রেখেছিলাম, সেইগুলোই আগে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ঢেকে দেবো যাতে একটু সেদ্ধ হয়ে যায়। আজকে এতটাই অল্প তেলে করেছি, কেমন তলা লাগা হয়ে যাচ্ছে দেখো, কিন্তু তাতেও ঠিক আছে। যখন খেলাম তখন মোটেই মনে হয়নি খারাপ হয়েছে, দারুণ হয়েছিল খেতে। আর কি হয়েছে বলো তো, আজকে 3টে ডিম বের করে রেখেছিলাম দেবো বলে। 2টো ডিম একটু কমই মনে হয়। একটা ডিম ফাটাতে গিয়ে দেখছি পুরো ডিমের কুসুমটা কালো। ভাগ্যিস আমি এর মধ্যে ঢেলে দিইনি, যদি ঢেলে দিতাম তাহলে পুরোটা ধরে ফেলে দিতে হতো। যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কিন্তু যাওয়ার আগে আমাদের বাড়িতে বিশ্বযুদ্ধ বেঁধেছিল। বিশ্বযুদ্ধে কিন্তু রাকেশ জয়ী হয়েছে, তাই জন্য আমি শেষ পর্যন্ত যাচ্ছি। 11টার জায়গায় 11:15 হয়ে গেছে, নাহলে 11টাতেই বেরোতাম, 15 মিনিট লেট। তার জন্য হয়েছে একটা অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মালটা ঘুমিয়ে পড়েছিল, এবার দেরি হয়ে গেছে উঠতে। এবার কি করবে, আমার উপর রাগ ফাঁক দেখে আমি আজকে যাবো না, তোমার আসতে দেরি হয়েছে। আমি ওকে কিন্তু বলেছিলাম কালকে যে আমরা এখান থেকে 11টার মধ্যে বেরিয়ে যাবো, আমি 10:30টার মধ্যে বাড়িতে চলে আসবো। ঠিক, আমি 10:30টাতেই ঢুকেছি। অনেক কিছু বলেছে, 10:30টায় ঢুকবে সেটা বলেছিল, কিন্তু ও বলেছিল 10টার মধ্যে ওখান থেকে বেরোবে। আমি যখন 10টার সময় ফোন করেছি, 10টার সময় ফোন করিনি, 10:20 ফোন করেছি, তখনও ফোনটা ধরেনি। যখন ধরেনি আমার খুব রাগ হয়েছে, আমার প্রচন্ড খিদে পেয়েছে। বলার চেষ্টা করছি ওকে যে 2টো রুটি নিয়ে আসবে। ও তো প্রতিদিন রাত্রে আমি একটা রুটি খাই, ও 2টো রুটি এনেছে। আমি বলছি শোনো, মানে ভিড় কাকে বলে। ঋতুপর্ণা এসছে, ঋতুপর্ণা মানে বুঝতেই পারছো, প্রচন্ড ভিড়, একদম ঠাসা।
ওইখানে লোক কন্ট্রোল করা, ম্যানেজমেন্ট করা, তুমি তো শোনো, ঋতুপর্ণা তো এসছে কি আসেনি সে তো আমরা কেউ জানি না, তাই না? অত কথা বলে লাভ নেই। আর আমি মজা করছিলাম, সত্যি সত্যি ঋতুপর্ণা এসেছিল, আর সেই প্রোগ্রামে মারাত্মক ভিড়ও হয়েছিল। ওইখানেই রাকেশের প্রোগ্রাম ছিল, ভিড় দেখেই তোমরা বুঝতে পারছো ওইখানে কি অবস্থাটাই ছিল রাকেশ। আর ফোন ধরা তখন কোনোভাবেই সম্ভব ছিল না, কিন্তু বাড়িতে বসে না সিচুয়েশন বোঝা যায় না, ওই জন্যই বারবার ফোন করছিলাম। ও বলেছে 10টায় বেরোবে, কিন্তু 10টায় যখন আমার ফোন ধরছে না, তারপর ভাবলাম যে তাহলে 10টা 15-20 তো বেরোবে। আমি 15-20তেও ফোন করে বিফল হয়েছি। এইবার তোমাদেরকে একটু শুনিয়ে দিই ঋতুপর্ণার পারফরমেন্স। এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। শেষ পর্যন্ত রেডি হয়েছি, কিন্তু প্রচন্ড ঝগড়া বেঁধেছিল, তার কারণ আমি সারাদিন ঝনককে নিয়ে বাড়িতে বলে অস্থির হয়ে যাচ্ছি। আমার ঘাড়ের উপরে একটা পেতনি উঠে বসেছে। আমি বললাম যে তুমি সন্ধ্যাবেলা ঝনককে নিয়ে পালপাড়া হেঁটে হেঁটে কয়েকটা ঠাকুরের একটু আমি সন্ধ্যাবেলা চুপ করো, আমি সন্ধ্যাবেলা ঝনককে নিয়ে যাবো। ঝনক ঘুম থেকে উঠেছে 8টার সময়, সবাই জানো সেটা। হ্যাঁ, পচে বলে যাচ্ছে। ঝগড়া উঠে বাবা কথা বলছে, এই রাখ এটা রাখ, এটা রাখ, যা বেরো। আজকে আমার ড্রেসটা দেখো, আজকে কুর্তি পরেছি, আজকে আর অন্যরকম ড্রেস না, কুর্তি। হ্যাঁ হ্যাঁ, চলো বেরো 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 বেরো, তাড়াতাড়ি বেরো। এইবারে দেখাই তোমাদেরকে আসল মজার ব্যাপারটা। আজকে আমাদের দুজনের ড্রেস একেবারে সেম, দুজনেই কুর্তি, আর সেই কুর্তিটাও একেবারে একরকম। আজ আমাদের ডেস্টিনেশন ছিল রানাঘাট। আজ কিন্তু একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো, তার কারণ রোজ রাত জাগা হয়ে যাচ্ছে। আজকে কিন্তু একটা ব্যাপার খুব মজার লাগছিল। প্রত্যেক দিন চেরি বেরি বেরোলে যেমন রাস্তার প্রত্যেকে তাকিয়ে থাকে ওদের একরকম জামা দেখে, আজ আমাদের দিকে প্রত্যেকটা লোকই তাকাচ্ছিল। প্রত্যেকটা লোক বলতে প্রায় 90% লোকই তাকাচ্ছিল, যেহেতু একরকম জামা পরেছি। রানাঘাটের কোট মোড়ের পুজো দিয়ে আজকে আমাদের ঠাকুর দেখা শুরু হলো। প্যান্ডেলটা দারুণ করেছিল। অনেক ভয় পাচ্ছে, দেখো। আমার ভীতু ঝনকটার কাণ্ড দেখলে? এরপর আমরা যেখানে গেছিলাম সেখানে তো আমরা তাড়াহুড়ো করে ওপরে উঠেছি প্যান্ডেলের, ঢুকবো বলে ভেতরে গিয়ে দেখছি ওইটা মোটেও ঢোকার জায়গা নয়, ঢোকার জায়গার নিচ দিয়ে। কি অবস্থা ভাবো। তারপর ওইখানে কতগুলো ফটোশ্যুট করলাম, করে নেমে গেলাম। তারপরে ঢুকলাম প্যান্ডেলের ভেতরে, আর ছোটোর মধ্যে বেশ ভালোই লাগলো। এইবারে দেখলাম রানাঘাটের পুজোতে অতটা আড়ম্বর নেই, তবে ছোটোর মধ্যে প্রত্যেকটা প্যান্ডেলই বেশ সুন্দর। এইবারে যেখানে যাচ্ছি তার ভিতরের মাতৃপ্রতিমা একেবারে দেখবার মতো। দেখি ম্যাডাম, এখানে ঠাকুরের প্রতিমার মুখটা ওই কৃষ্ণনগরের ঠাকুরের প্রতিমা। হ্যাঁ, জগদ্ধাত্রী ঠাকুরের ওই রকম। অ্যাকচুয়ালি সাবেকি দুর্গাপুজো এরকম ভাবেই হতো, এখনো বাসন্তী পুজো এই ধরনের পুজোই বেশি হয়, এই ধরনের ঠাকুর ছিল। আর আজকে এই দুজনকে দেখেছো, দেখো একদম এক ড্রেস, দেখো না পোজ দিতে গেছে মানে। হ্যাঁ, আর এই যে ক্যামেরাম্যান ওকে নাইছে, দেখো রোজকার মতো রোজ তাই বলে হাততালি এখানে হাওয়া খেয়ে। হাতটা কেমন লাগছে দাঁড়া, এই ছবিতে মোটে পোষায় না, হাতটা কেমন একটা লাগছে, অন্য লোকের হাত না কিন্তু নিজের হাতে কেমন একটা লাগছে। এই আরেকটা গেছে পোজ দিতে, দেখো কোথায় গেছে, সিঁড়িতে বসে না গেছে ছবি তুলবে। ছোটবেলা থেকে আমরা এই করি, একজন যেটা করব আরেকজনকে সেটাই করতে হবে। যেই দেখেছে আমি ওখানে ফটো তুলেছি ওকেও ওখানেই বসতে হবে। ওষুধটা কেন হাঁ করে আছে? দাঁড়া, আমি ঠাকুরের ছবি তুলে নি। যেটা শুনছে সেটাই তো শিখবে। এই যে আমাদেরকে শুনছে আর এখন ও সেটা বলছে আমাদেরকে।
এরপরে দেখে নিলাম একের পর এক থিম পুজো। রানাঘাটে দেখলাম বেশিরভাগ জায়গাতেই থিম পুজো হয়েছে। এর ভেতরের পরিবেশটা বেশ লাগছিল। এরপরেই আমরা গিয়ে পৌঁছলাম ঢোলকপুরে। এই দেখো, বললাম না রানাঘাটে বেশিরভাগ পুজোই হয়েছে থিম পুজো, আর ঝনক এই পুজোতে এসে একেবারে অবাক হয়ে দেখছে। আসলে এগুলো তো ওর ফেভারিট জিনিস। এই দেখো, ভেতরে ছোটা ভীম, ছুটকি, কালিয়া, রাজু সবাই আছে। রাজকুমারী ইন্দুমতি। ঝনক, তোমার মজা হয়েছে এটা দেখে? ছোটা ভীম কই? আজকের মণ্ডপগুলোতে তোমাদেরকে একবারও বলবো না যে চোখ ধাঁধিয়ে গেল, কিন্তু বেশ ভালো লেগেছে প্রত্যেকটা প্যান্ডেলই। ভেতরের কারুকার্য একেবারে নিখুঁত। তবে এই মণ্ডপটা কিন্তু দারুণ লেগেছে। কি সুন্দর কাজ আর তেমন সুন্দর ফিনিশিং। এখনের ওয়েদারটা এমন না, বসে থাকলে কোনো গরম লাগে না, কিন্তু হিউমিডিটিটা এতটাই বেশি যে একটু দৌড়ঝাঁপ করলে অস্থির অস্থির লাগে। তাই জন্য আমাদের এনার্জিও শেষ হয়ে গেছিলো। তবে ঝনকের কিন্তু আজকে এনার্জি একেবারে ছিল 100%, কেননা ও 8টা অবধি ঘুমিয়ে নিয়েছে। তো দেখো এই প্ল্যাটফর্মটার উপর দিয়ে কি মজা করে হাঁটছে। এবার একটু নেচেও নিল, স্কুলে তোলানো সেই নাচটা। হ্যাঁ হ্যাঁ, চলে আর নাচতে হবে না। তোমাদেরকে সেদিনের ভিডিওতে বললাম না, পুজো আসছে ওইটাই ভালো, পুজো এলেই পুজোটা হুশ করে চলে যায়। সপ্তমীর রাত হয়ে গেল, এটাই আমাদের শেষ, মানে এইটা দেখেই আমরা শেষ করেছিলাম আজকের প্যান্ডেল হপিং। এবার রানাঘাটের পুজোটা মোটামুটি আর কি, মানে প্রত্যেকবার যেরকম হয় তার চাইতে অনেকটা মানে কম বাজেটের আমার মনে হচ্ছে। যা ওই আর কি, আসলাম, খুব একটা আশাহত হয়নি, আবার খুব একটা দারুণ লেগেছে এরকমটাও না। মানে অন্যান্য বাড়ির চাইতে তুলনামূলক রানাঘাটের পুজো একটু ছোটো হয়েছে। আগামীকাল যেহেতু অষ্টমী, অঞ্জলি আছে, ওই জন্য বেশি রাত করে বাড়ি ফিরলেও চলবে না, আর বেশি দেরি করে ঘুম থেকে উঠলেও চলবে না। তাই আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভ্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা করব। চলো, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।